আজকে পুরো ভিডিওতে যে বিষয়গুলো যে টার্মগুলো ইউজ করা হলো সেগুলো আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এতে কিন্তু পুরো বিষয়টা আপনার চোখের সামনে ভাসবে। এই সমস্ত যে পয়েন্টগুলো আমরা বললাম, এই টোটাল পয়েন্টগুলোই হচ্ছে ভাইগটস্কির তত্ত্বের অংশ। তাহলে যেই পয়েন্ট থেকেই প্রশ্ন আসুক না কেন, আমরা কিন্তু চট করে বলে দিতে পারবো যে বিষয়টা ভাইগটস্কির সাথে যুক্ত। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ভাইগটস্কির তত্ত্বকে কী ধরনের তত্ত্ব বলা হয়? নাম্বার এ আচরণবাদী অর্থাৎ বিহেভিয়ারিস্ট, নাম্বার বি সামাজিক গঠনবাদী সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট, নাম্বার সি জ্ঞানমূলক বা কগনিটিভ। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত চ্যানেলে। সিডিপির বিভিন্ন মনোবিজ্ঞানীর যে তত্ত্বগুলো সেগুলো একদম সহজ করে বোঝার চেষ্টা করছি বেশ কয়েকটা সিরিজ জুড়ে। আজ একজন বিখ্যাত মানুষের, বিখ্যাত মনোবিজ্ঞানীর বিখ্যাত তত্ত্ব নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব এবং খুব সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব। সেটা কনসেপ্টটা বোঝার পর থাকবে কিছু এমসিকিউ, সেগুলোর উত্তর আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং আশা করি এই ভিডিওটা দেখার পর পুরো কনসেপ্টটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। লেভ ভাইগটস্কি রাশিয়ান একজন মনোবিজ্ঞানী, যিনি মানুষ কিভাবে শেখে, অর্থাৎ মানুষ যে একা একা কখনো শিখতে পারে না, সেটা তিনি কিন্তু গবেষণার মাধ্যমে প্রমাণ করেছিলেন। আর তার যে গবেষণা সেটা প্রধানত যে তিনটে পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে, সেই তিনটে পিলার নিয়েই খুব ছোট্ট করে আজকে বোঝাবো। এবং সেই বিষয়টা মাথায় রাখলে কিন্তু পুরো ভাইগটস্কির যে থিওরি, যে তত্ত্ব, সেটা খুব সহজেই আপনাদের মনে থেকে যাবে। ভাইগটস্কি বলছেন মানুষ কিন্তু কোনো কিছু একা শিখতে পারে না। সে তার চারপাশের বিভিন্ন পরিবেশ, পরিস্থিতি, সংস্কৃতি, কালচার সব কিছু মানুষের সাথে মিশছে, মেলামেশা করা, এই সব কিছুই কিন্তু তার শেখার পেছনে রয়েছে। এই সব কিছু থেকেই কিন্তু সে শিখছে। আর সব থেকে বড় যে বিষয়টা তার তত্ত্বের, যে একটু সাহায্য। আপনারা ছোটোবেলায় ভাবুন তো, যখন একদম ছোট্ট ছিলেন সকলেই, সে সময়ে যখন প্রথম সাইকেল চালানো শিখলেন, তখন কি আমরা প্রথমেই সাইকেলটা ব্যালেন্স করতে পেরেছিলাম? একটু যাচ্ছি, আবার পড়ে যাচ্ছি। কিন্তু যখন আমার বাবা বা দাদা বা বন্ধুরা কেউ আমাকে একটুখানি সাহায্য করলো, আমরা কিন্তু ঠিক সাইকেলটায় ব্যালেন্স করা শিখলাম এবং ঠিকমতো চালাতেও শিখে গেলাম। ঠিক এই জায়গাতেই কিন্তু ভাইগটস্কির সেই গবেষণা। আর এখানেই উঠে আসছে তিনটে টার্ম, যে আমি তিনটে পিলারের কথা বললাম, জেডপিডি, স্ক্যাফোল্ডিং, এমকেও। এই তিনটে জিনিস কিন্তু ভাইগটস্কির যখন আমরা পড়ব তখন আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে জেডপিডি। জেডপিডি কী বিষয়টা? খুব সহজ করে যদি বলি, জেডপিডি হচ্ছে আমি ঠিক নিজে কতটুকু পারি আর কতটা সাহায্য লাগবে, এই বিষয়টা মনে রাখতে হবে জেডপিডির সময়। এর ফুল ফর্মটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। প্রথমে আমি যে উদাহরণটা দিলাম, ধরুন আমি সাইকেল চালানো শিখছি ছোটোবেলায়, আমি সিটে বসলাম, তাহলে এটা কিন্তু আমার বর্তমান স্তর, এটা আমি জানি, এই বিষয়টায় আমাকে কাউকে শিখিয়ে দিতে হবে না। কিন্তু আমি যখন প্যাডেল করতে যাব, ঠিক তখনই মনে হচ্ছে যে পড়ে যাব। যদি আমার হাতটা কেউ ধরতো বা সাইকেলটা পেছন থেকে কেউ ধরতো, তাহলে হয়তো আমি ব্যালেন্স করতে পারতাম। এখন ধরুন আপনার বাবা বা আপনার দাদা কেউ একজন পেছন থেকে সাইকেলটার ক্যারিয়ারটা ধরলো, তখন আপনি খুব সহজেই কিন্তু সাইকেলটা ব্যালেন্স করে চালিয়ে যেতে পারছেন। এইখানেই ঠিক সূক্ষ্মভাবে ভাবুন, এখানে আপনি নিজে কতটা পারছেন আর বাবার সাহায্যে কতটা পারছেন, এর ঠিক মাঝামাঝি যে গ্যাপটা, এই গ্যাপটাকেই বলা হচ্ছে জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তাহলে আমরা জেডপিডিটা কিন্তু বুঝলাম। এইবার নেক্সট যেটা বুঝবো সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং বিষয়টা কি? আমরা মাঝে মধ্যেই দেখি না যে যখন বাইরে কোথাও বাড়িঘর তৈরি হচ্ছে, তখন রাজমিস্ত্রিরা একটা মাচা বাঁধে, সেখানে প্লাস্টার করা বা দেওয়াল গাঁথনি করার সময় আবার সেই মাচা কাজ কমপ্লিট হয়ে গেল, দেওয়াল গাঁথনি কমপ্লিট হয়ে গেল, তখন মাচাটা খুলে নিয়ে তারা চলে যায়। তাহলে একটা অস্থায়ী একটা শেল্টার, একটা অস্থায়ী জায়গা যেখানে দাঁড়িয়ে তারা কাজটা করছিলেন। তাহলে যখন সেই কাজটা আমার কমপ্লিট হয়ে গেল, তখন সেই জায়গাটার, সেই মাচাটার আর কোনো কিন্তু দরকার হয় না। ঠিক সেই রকম ধরুন আপনি আপনার ছাত্রকে অঙ্ক শেখাচ্ছেন, আপনার ছাত্র
হয়তো যোগ বিয়োগটা জানে, কিন্তু গুণ ভাগটা অতটা জানে না। আপনি যোগ করার পরে যে গুণটা করতে হয় তার একটা ছোট্ট ক্লু একটু ধরিয়ে দিলেন, তারপরেই কিন্তু ছাত্রটা অনায়াসে অঙ্কটা করে ফেলতে পারলো, এবং ভবিষ্যতে আর কখনো কিন্তু আপনার সাহায্যের দরকার হলো না। তাহলে ওই অস্থায়ী ওই সামান্য যে সাহায্যটুকু, যে হেল্পটুকু আপনি ছাত্রকে করলেন, সেটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। একটা অস্থায়ী সাপোর্ট, যেটা জীবনে হয়তো আর কখনোই প্রয়োজন হবে না, কিন্তু ওই সামান্য কিছুটা সময়ের জন্য সেই অস্থায়ী সাপোর্টটাই সারা জীবনে চলার একটা রসদ জুগিয়ে যাবে। তাহলে আমরা স্ক্যাফোল্ডিং বিষয়টাও কিন্তু জেনে গেলাম। এইবার এমকেও, অর্থাৎ মোর নলেজেবল আদার। মোর নলেজেবল আদার অর্থাৎ আমার থেকেও যে বেশি জানে এমন কেউ একজন। সে আমার মা হতে পারে, বাবা হতে পারে, শিক্ষক হতে পারে, দাদা দিদি, যে কেউ হতে পারে, যে আমার থেকে কিছুটা বেশি জানে, আমার বন্ধুও হতে পারে। অর্থাৎ একা একা আপনি ধরুন যেটা পারছেন না, এমকেও আপনাকে সাহায্য করছে, আপনি কিন্তু সেই কাজটা অনায়াসে করতে পারছেন। ঠিক যেরকম জেডপিডি স্তরে আমরা একটু হেল্প যে করছিল, সেই এমকেও যখন আমাকে হেল্প করছে তখন কিন্তু আমি করতে পারছি। তাহলে জেডপিডির সাথেও এমকেওর একটা সম্পর্ক রয়েছে। একা একা যেটা পারছে না সেটা এমকেও, অর্থাৎ মোর নলেজেবল আদার, এমন কেউ একজনের সহায়তায় যখন করছেন, সেটা অনেক সহজে কাজটা কিন্তু করা যাচ্ছে। তাহলে এটাই হলো এমকেওর কনসেপ্ট। তাহলে এই তিনটে বিষয় কিন্তু আমাকে খুব ভালোভাবে জেনে নিতে হচ্ছে ভাইগটস্কি তত্ত্বটা জানতে গিয়ে। এবার আমরা কয়েকটা টার্ম জানবো, যেটা এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন প্রাইভেট স্পিচ। প্রাইভেট স্পিচ অর্থাৎ বাচ্চারা যখন দেখবেন ঠিক নিজের মনে খেলা করছে, তখন কিন্তু তারা জোরে জোরে বেশ কিছু কথা বলে। তাদের কল্পনার জগতে তখন তারা থাকে, যে আমি এই লাল গাড়িটা নিয়ে খেলছি, এরপর নীল গাড়িটা নিয়ে খেলবো, এরপর এই কাজটা করব, এরপর ওই কাজটা করব। এভাবে তারা কিন্তু নিজের মনে নিজের অজান্তেই বিভিন্ন রকম কথোপকথন করে। তাহলে সেই কথা বলাটাকেই বলা হচ্ছে প্রাইভেট স্পিচ। এটা একদম শিশু বয়সে বাচ্চারা কিন্তু করে থাকে। আর ঠিক এই জায়গাতে কিন্তু পিয়াজে আর ভাইগটস্কির মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দেয়। পিয়াজে বললেন এই প্রাইভেট স্পিচটা অ্যাকচুয়ালি বাচ্চাদের একটা বোকামি, কিন্তু ভাইগটস্কি বললেন যে না, এটা বোকামি নয়, এটার মাধ্যমে অর্থাৎ প্রাইভেট স্পিচের মাধ্যমে বাচ্চা কথা বলে কিন্তু নিজের কাজকে কন্ট্রোল করে। তার মধ্যে তো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, কোনো চিন্তাভাবনা করার এক্সট্রা ক্ষমতা নেই। মনের মধ্যে যে যে কথাবার্তা আসছে সে সেগুলো বলে নিজের কাজগুলো একটার পর একটা করছে। আর বড় হচ্ছে যখন সেই শিশুটি, তখন এই প্রাইভেট স্পিচই হয়ে যাচ্ছে ইনার স্পিচ। অর্থাৎ যখন মানুষ নিজের মনে মনে কথা বলে একান্তে, সেই সময়ের যে কথাটা, সেটাকে বলা হচ্ছে ইনার স্পিচ। তাহলে এখানে দুটো বিষয়, প্রাইভেট স্পিচ এবং ইনার স্পিচ, এটাও আমরা জানলাম। আর এই যখন আমরা বিভিন্ন মনোবিজ্ঞানীর তত্ত্বগুলো পড়ব, তখন আমাদের একটা কিন্তু টার্গেট রাখতে হবে, যে অন্য মনোবিজ্ঞানী অর্থাৎ পিয়াজে এই বিষয়ে কি বলেছিলেন, বা ভাইগটস্কি তখন এই বিষয়ে কি বললেন, এইভাবে কোরিলেট করে দুজনের মধ্যে তুলনা করে যদি আমরা পড়তে পারি, তাহলে কিন্তু কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে। ঠিক যেমন ধরুন এখানে পিয়াজে বলতেন যে বাচ্চার বয়স না হলে সে কিন্তু কোনো কিছু ঠিকমতো শিখবে না, আর ভাইগটস্কি আবার উল্টো কথা বললেন, যে বাচ্চাকে পরিবেশের সব মানুষের সাথে মিশতে দাও, তাহলেই সে কিন্তু সময়ের আগেই অনেক কিছু শিখে যাবে। এই ভাইগটস্কির তত্ত্ব পড়তে গিয়ে বেশ কিছু টিচিং প্রসিডিওর কিন্তু আমরা শিখতে পারবো। তার মধ্যে একটা হচ্ছে রেসিপ্রোকাল টিচিং, অর্থাৎ পারস্পরিক শিক্ষা। এখানে শিশু এবং শিক্ষক একত্রে কিন্তু পড়াশোনা করছে, তারা দল গঠন করে পড়ছে এবং আলোচনার মাধ্যমে কোনো বিষয়, কোনো কঠিন বিষয় বোঝার কিন্তু চেষ্টা করছে। আর এখানে আছে চারটে পিলার, মেন চারটে পয়েন্ট এই রেসিপ্রোকাল টিচিংয়ের: প্রেডিক্টিং, কোয়েশ্চেনিং, ক্ল্যারিফাইং আর সামারাইজিং। এই চারটে পয়েন্ট আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে প্রথম যেটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রেডিক্টিং। এটা কি প্রেডিক্টিং? মানে একটা কোনো টপিক পড়ানোর সময় শিশুরা বা ছাত্ররা সেই টপিকটা পড়ানোর আগে কি হবে
পড়ানোকালীন কী হতে চলেছে বা তার পরবর্তীতে কী হতে চলেছে সেইটা সম্বন্ধে কিন্তু একটা কৌতূহল তাদের তৈরি হয়। তারা প্রেডিক্ট করতে থাকে যে কী হবে কী হবে কী হবে। তাহলে এই কৌতূহলটাই কিন্তু সেই বিষয়টা জানার প্রতি তার আগ্রহটা আরও বেশি করে তৈরি করবে। এই বিষয়টাকেই বলা হচ্ছে প্রেডিক্টিং। আর এটাই কিন্তু একটা শিক্ষণ পদ্ধতির বা শেখানোর সময় বাচ্চাদেরকে আরও বেশি ইনভলভড করা, আরও বেশি এনগেজড করা খুব গুরুত্বপূর্ণ একটা পন্থা। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কোয়েশ্চেনিং, প্রশ্ন করা। অর্থাৎ ছাত্ররা যখন দলবদ্ধভাবে পড়ছে তখন কোনো একটা টপিক নিয়ে বা কোনো ধরুন গল্প পড়ছে, সেই গল্পটা পড়ার সময় যে এই চরিত্রটা কেন এমন করলো, এই ঘটনাটা কেন ঘটলো, এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু তাদের মধ্যে যত বেশি আসবে তত কিন্তু আরও বেশি তাদের কাছে পরিষ্কার হবে। তাই যে কোনো বিষয় খুব ভালোভাবে বোঝার জন্য এই কোয়েশ্চেনিং বিষয়টা কিন্তু খুব বেশি প্রয়োজনীয়। এরপরে ক্লারিফাইং অর্থাৎ কোনো কিছু স্পষ্ট করা। কোনো গল্প পড়া হচ্ছে বা কোনো কবিতা পড়া হচ্ছে, যেটার কোনো একটা বাক্য বা কোনো একটা শব্দ বা কোনো বিষয়বস্তু হয়তো খুব কঠিন, সেটা ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। যখন আমরা আলোচনা করব, সেই ছাত্ররা একে অপরের সাথে আলোচনা করবে এবং সেটার সঠিক যে অর্থটা সেটা বোঝার যখন চেষ্টা করবে, তখন কিন্তু বিষয়বস্তু তাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হতে থাকবে। তাহলে আস্তে আস্তে যখন তারা প্রেডিক্ট করলো, বিভিন্ন প্রশ্ন করলো এবং বিষয়বস্তুটা আস্তে আস্তে তাদের কাছে পরিষ্কার স্পষ্ট হতে শুরু করলো, তাহলে এই জায়গাটাকেই বলা হচ্ছে ক্ল্যারিফাই। আর সবশেষে সামারাইজ, অর্থাৎ যখন সে পুরো বিষয়টা পড়লো, তার ধারণা একদম স্পষ্ট হলো, তখন কিন্তু তার সারসংক্ষেপটা বা সংক্ষিপ্তাকারে সে কিন্তু পুরো গল্পটা বা কবিতাটা বা পুরো বিষয়ের যে কনসেপ্টটা, এই ধরুন আমি যে বিষয়টা আপনাদের সাথে এখন আলোচনা করছি, যে ভাইগটস্কির বিভিন্ন তত্ত্বটা, সম্পূর্ণ বিষয়টা আমি পড়ার পর, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু অনায়াসে সামারাইজ করতে পারবেন যে আজকে স্যার কী কী পড়ালেন। আজকে যখন ভাইগটস্কি আমি শুরু করলাম তখন 3টে পিলারের কথা বলেছি, জেডপিডি, স্ক্যাফোল্ডিং এবং এমকেও। আর তারপরে যে টার্মগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম, রেসিপ্রোকাল টিচিং। কী কী টার্ম? প্রেডিক্টিং, কোয়েশ্চেনিং, ক্ল্যারিফাইং, সামারাইজিং। তাহলে এই 4-5টা পয়েন্টে আমি কিন্তু পুরো ভিডিওটাকে কিন্তু সামারাইজ করে দিতে পারছি। তাহলে এই সামারাইজেশনের পর্যায়ে আমি যখন পৌঁছতে পারবো, তখন কিন্তু যে কোনো বিষয় খুব সহজভাবে আমরা মনে রাখতে পারবো, খুব সহজভাবে আমরা নিজেদের মস্তিষ্কে ঢুকিয়ে নিতে পারবো, আত্মস্থ করতে পারবো। আর এই পদ্ধতিটা এত কেন গুরুত্বপূর্ণ জানেন, এই রেসিপ্রোকাল টিচিং? এখানে শিক্ষক তার ভূমিকাটা কিন্তু আরেকজনের ওপর ছেড়ে দিচ্ছেন, মানে আরেক শিক্ষার্থীর ওপরে। আর এর ফলে শিশুদের মধ্যে একটা দলগত কাজ করার এবং স্বাধীনভাবে চিন্তা করার কিন্তু একটা ক্ষমতা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে অত্যন্ত এফেক্টিভ একটা পদ্ধতি কিন্তু এই রেসিপ্রোকাল টিচিং। অ্যাসিস্টেড লার্নিং, এই নামটা শুনে বোঝা যাচ্ছে যে কাউকে অ্যাসিস্ট করা, কাউকে সাহায্য করা, অর্থাৎ তার শেখার সময় তাকে সাহায্য করা। সে শিক্ষক হতে পারে, আবার MKO অর্থাৎ মোর নলেজেবল আদার, মানে আমার থেকে কেউ বেশি জানে এমন কোনো যে কেউ ব্যক্তি হতে পারে যে আমাকে সাহায্য করছে কোনো কিছু শেখার সময়। এটাই কিন্তু অ্যাসিস্টেড লার্নিং পদ্ধতি। এই অ্যাসিস্টেড লার্নিংয়ের 3টে কৌশল কিন্তু রয়েছে। এক, মডেলিং, অর্থাৎ শিক্ষক প্রথমে যে কোনো একটা কাজ করে দেখাবেন যাতে বাচ্চারা তাকে দেখে ফলো করতে পারে, তাকে অনুসরণ করতে পারে, তাকে মডেল হিসেবে বেছে নিতে পারে। সেই জন্য মডেলিং বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আগে শিক্ষককে পড়ে নিজেকে করে দেখাতে হবে যে আমি কাজটা কীভাবে করছি তোমরা দেখো, তারপরে আমি আর করব না, তোমরা সেই কাজটা করো। হিন্টস অ্যান্ড কিউ, এক্ষেত্রে শিক্ষক কিন্তু কোনো উত্তর বা ইঙ্গিত কিন্তু সরাসরি বলে দেবেন না। ধরুন একটা বাচ্চা অঙ্ক করছে, তার উত্তরটা আমি যদি তাকে বলে দিই, তার চিন্তা করার শক্তিটাই সেখানে থেমে যাবে। তাই অঙ্ক করার পদ্ধতিটা যদি, সেই কিউটা যদি তাকে ধরিয়ে দিতে পারি, সেই ইঙ্গিতটা যদি তাকে ছোট্ট করে ধরিয়ে দিতে পারি, সে কিন্তু নিজে নিজেই তার নিজের ক্ষমতা অনুযায়ী অঙ্কটা সলভ করে দিতে পারবে। তাহলে এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট এই অ্যাসিস্টেড লার্নিংয়ের। অ্যাডাপটিভ ম্যাটেরিয়াল, অ্যাডাপটিভ, অর্থাৎ
একটা ক্লাসরুমে যে শিক্ষার্থীরা পড়ে, যে ছাত্ররা পড়ে, তাদের মেধা তো সকলের সমান হয় না। কারো একটু বেশি আইকিউ থাকে, কেউ একটু দুর্বল প্রকৃতির হয়। তাহলে শিক্ষার্থীদের সেই মেধা অনুযায়ী একটা বিষয়বস্তু, যে কোনো পড়ার বিষয়বস্তুকে শিক্ষক যখন নিজের মতো করে ভেঙে ভেঙে সহজ করে বোঝান, সেই পদ্ধতিটাই হচ্ছে অ্যাডাপটিভ মেটেরিয়াল। অর্থাৎ পড়াশোনার বিষয়বস্তুটা তিনি খুব সহজ করে উপস্থাপন করছেন, ভেঙে ভেঙে সবার মেধা অনুযায়ী, যাতে সবাই, ক্লাসের সব ছাত্ররা সমানভাবে সেটা নিতে পারে। তাহলে এই সমস্ত যে পয়েন্টগুলো আমরা বললাম, এই টোটাল পয়েন্টগুলোই হচ্ছে ভাইগটস্কির তত্ত্বের অংশ। তাহলে যেই পয়েন্ট থেকেই প্রশ্ন আসুক না কেন, আমরা কিন্তু চট করে বলে দিতে পারবো যে বিষয়টা ভাইগটস্কির সাথে যুক্ত। এবং পুরোটাই সেই একটা ছোট্ট ওয়ার্ড মনে রাখতে হবে, হেল্প, সাহায্য করা, একজনকে অ্যাসিস্ট করা। এই জাস্ট একটা ওয়ার্ড মনে রাখলে কিন্তু আমরা ভাইগটস্কির এত বড় তত্ত্বটা খুব সহজেই মনে করে নিতে পারবো, এবং এই সমস্ত টার্মগুলো একটার পর একটা কিন্তু আমাদের মাথায় চলে আসবে। এবার এমসিকিউগুলো করলে আরও বেশি কনফিডেন্সটা বাড়বে আমাদের। প্রথম প্রশ্ন, ভাইগটস্কির মতে শিশুর বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সঠিক উত্তরটা চট করে দিয়ে ফেলুন কমেন্টে। সঠিক উত্তর নাম্বার বি, সমাজ এবং সংস্কৃতি। আমরা জানি ভাইগটস্কির তত্ত্ব মানে সোশিও কালচারাল থিওরি, সমাজ এবং সংস্কৃতি, অর্থাৎ পরিবেশ থেকে একটি শিশু কিন্তু তার শিক্ষাটা পায়। নাম্বার টু, শিশু যখন নিজের কাজের নির্দেশ দেওয়ার জন্য নিজেই কথা বলে, তাকে ভাইগটস্কি কী বলেছিলেন? নিজেই কথা বলছে শিশু, নিজের মনে নিজেই কিন্তু কথা বলছে এবং সেই কথাটা শোনা যাচ্ছে। কোনটা হবে সঠিক উত্তর? নাম্বার বি, প্রাইভেট স্পিচ। নাম্বার থ্রি, জেডপিডির ধারণা কার দেওয়া? খুব গুরুত্বপূর্ণ, এই ভাইগটস্কির তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ টেটের পার্সপেক্টিভে। অবশ্যই উত্তর সি, ভাইগটস্কি, লেভ ভাইগটস্কি। নাম্বার ফোর, নিচের কোনটি স্ক্যাফোল্ডিংয়ের উদাহরণ? এ, শিশুকে অনেকগুলো চকলেট দেওয়া। বি, শিশুকে প্রশ্ন করা এবং তাকে উত্তরের সংকেত বা হিন্টস দেওয়া। নাম্বার সি, শিশুকে শাস্তি দেওয়া। নাম্বার ডি, শিক্ষকের বক্তৃতা শুনে লিখে নেওয়া। কোনটা হবে সঠিক উত্তর? আমরা একটু আগে যে বিষয়গুলো পড়লাম, অ্যাসিস্টেড লার্নিংয়ে হিন্টস অ্যান্ড কিউ, অর্থাৎ সঠিক উত্তর হবে নাম্বার বি, শিশুকে প্রশ্ন করা এবং তার উত্তরের সংকেতগুলো বলে দেওয়া। পরের প্রশ্ন, স্ক্যাফোল্ডিং বলতে কী বোঝায়? অপশানগুলো দেখুন। শিশুকে পুরস্কার দেওয়া, শিশুকে সাময়িক সাহায্য বা সংকেত দেওয়া। নাম্বার সি, শিশুর ভুল সংশোধন করে দেওয়া। অবশ্যই নাম্বার বি, শিশুকে সাময়িক সাহায্য করা বা সংকেত দেওয়া। পরের প্রশ্ন, ভাইগটস্কির মতে জ্ঞান বিকাশে কোনটি সব থেকে গুরুত্বপূর্ণ? বংশগতি, নাকি পরিবেশ এবং সমাজ, নাকি শারীরিক বৃদ্ধি? কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ? নাম্বার বি, পরিবেশ এবং সমাজ সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ভাইগটস্কির মতে। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ভাইগটস্কির তত্ত্বকে কী ধরনের তত্ত্ব বলা হয়? নাম্বার এ, আচরণবাদী অর্থাৎ বিহেভিয়ারিস্ট। নাম্বার বি, সামাজিক গঠনবাদী, সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। নাম্বার সি, জ্ঞানমূলক বা কগনিটিভ। কোনটা হবে সঠিক উত্তর? সামাজিক গঠনবাদী অর্থাৎ সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট। আজকে পুরো ভিডিওতে যে বিষয়গুলো, যে টার্মগুলো ইউজ করা হলো, সেগুলো আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এতে কিন্তু পুরো বিষয়টা আপনার চোখের সামনে ভাসবে। আর আশা করি আজকে ভাইগটস্কির তত্ত্বটা খুব ভালোভাবে বোঝাতে পারলাম। আগামী দিনে অন্যান্য যে মনোবিজ্ঞানী রয়েছেন, তাদের প্রত্যেকটা তত্ত্ব খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।